আগস্ট মাসের ৫ তারিখে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ এখন নতুন ইতিহাস রচনার পথে রয়েছে। কিন্তু ষড়যন্ত্র এখনও থেমে নেই। হাসিনার পতনের পরপরই সংখ্যালঘু কার্ড খেলে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেয়া নানা পায়তারা এরই মধ্যে আমাদের চোখে পড়েছে। মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে যে আওয়ামী লীগের পতনের কারণেই দেশের সংখ্যালঘুরা অনিরাপদ হয়ে পড়েছে, তাদেরকে টার্গেট করে নির্যাতন করা হচ্ছে, এমনকি খুনেরও শিকার হচ্ছেন তারা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সেই সময় ৯ জন হিন্দুর হত্যার অভিযোগ তুলেছিল। সেই ঘটনা শুধু দেশেই নয়, বিদেশেও ব্যাপকভাবে প্রচারিত হয়। ভারতীয় টুইটার ব্যবহারকারীরা তো বটেই, ইসরায়েল যুক্তরাষ্ট্রের অনেক ব্লগারও এ নিয়ে একাধিক পোস্ট করেছেন। অথচ এই হত্যাকাণ্ডের পেছনে সাম্প্রদায়িকতার কোনো সংযোগই ছিল না। এ নিয়েই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ওই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে। এতে দাবি করা হয় শেখ হাসিনা সরকারের পতনের পর সাম্প্রদায়িক হামলায় ৯ জন হিন্দু নিহত হয়েছেন। কিন্তু এরপরই প্রশ্ন ওঠে, ওই হিন্দুরা কি আসলেই সাম্প্রদায়িক হামলাতেই নিহত হয়েছিলেন? স্বাধীন অনুসন্ধানী প্রতিষ্ঠান নেত্র নিউজ সম্প্রতি ওই হত্যাকাণ্ডগুলো বিশ্লেষণ করেছে। এতে বেরিয়ে এসেছে ভেতরকার সত্য ঘটনা। জানা গেছে এই ৯ জনের মধ্যে ৭ জনের মৃত্যুই ছিল রাজনৈতিক সহিংসতার অংশ। এর পেছনে যে সাম্প্রদায়িক উদ্দেশ্য ছিল তার কোনো প্রমাণ মেলেনি। তাহলে কেন এই মিথ্যে অভিযোগ? ৪ আগস্ট থেকে ২০ আগস্টের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই আওয়ামী লীগ কর্মী এবং পুলিশ সদস্য। কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শুধু বেছে বেছে ৯ জন হিন্দু ধর্মাবলম্বীর মৃত্যুকে কেন্দ্র করে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছে। অথচ সরকারি নথিপত্র এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এই সব দাবি পুরোপুরি বাতিল হয়ে যায়। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মোট সংখ্যা জনসংখ্যার ৮% কাছাকাছি। সেই হিসেবে ৫ই আগস্টের পর যে পরিমাণ মানুষ সহিংসতায় নিহত হয়েছেন তাতে হিন্দুদের সংখ্যা ৮%-এরও কম। ফলে এই ৯ জনের হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক হত্যাযজ্ঞ বলার কোনো সুযোগই নেই। বরং এই হত্যাকাণ্ডগুলোর প্রকৃত কারণ ছিল রাজনৈতিক। মিডিয়ার তথ্য থেকে জানা যায় ওই ৯ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে ৪ আগস্ট, অর্থাৎ শেখ হাসিনার আমলেই এটা হয়েছে। বাকিদের মৃত্যু অন্যান্য ঘটনার সঙ্গে যুক্ত। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদনে শুরুতেই একটি বিভ্রান্তিকর সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়, ৪ আগস্ট থেকে ২০ আগস্ট। কেন এই সময়কাল, এর কোনো ব্যাখ্যা নেই। প্রতিবেদনটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন সরকার পতনের পরপরই হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন শুরু হয়েছে। অথচ আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে হিন্দুরা ছিল সবথেকে বেশি নির্যাতিত। সত্যিটা হলো, রাজনৈতিক অস্থিরতা ও গণ অভ্যুত্থানের সময় অন্য সকলের মতো সংখ্যালঘু সম্প্রদায়ও আক্রান্ত হয়েছে। এমন নয় যে শুধু সংখ্যালঘুদেরই আক্রমণের জন্য টার্গেট করা হয়েছিল। হতাহতের প্রায় সবাই ধর্মীয় বিশ্বাসে ছিলেন মুসলিম। আক্রান্তদের বেশিরভাগই মূলত তাদের আওয়ামীপন্থী রাজনীতির কারণেই হামলার শিকার হয়েছিলেন। কিন্তু তারপরেও সংখ্যালঘু নির্যাতনের কথা তুলে বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার বিপ্লবকে বিতর্কিত করার চেষ্টা চলছে। শুধু বাংলাদেশের মধ্যেই নয়, দেশের বাইরেও এ নিয়ে মিথ্যাচার ছড়িয়ে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস মেম্বার থেকে শুরু করে ইউরোপের নেতাদের কাছে পৌঁছেছে এই প্রতিবেদন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতেও এ নিয়ে শোরগোল চলছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পও এক টুইটার পোস্টে বাংলাদেশের এই হিন্দু নির্যাতনের কথা উল্লেখ করেছেন। বিভিন্ন দেশে আমার বন্ধুরাও এ নিয়ে বারবার আমার কাছে জানতে চেয়েছেন। তাদের প্রশ্ন শুনে মনে হয়েছে বাংলাদেশে যেন সংখ্যালঘুদের বিরুদ্ধে রীতিমতো গণহত্যা চলছে। দর্শক, আমাদের সত্যটা জানতে হবে। মিথ্যার ভিতকে ভেঙে দিয়ে বাস্তবতাকে সামনে নিয়ে আসতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি প্রাণের মূল্য আছে। এদেশ হিন্দু মুসলিম সহ সকল বিশ্বাসের মানুষের। তাই এভাবে সংখ্যালঘুদের নিয়ে কোনো কার্ড খেলা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বিপজ্জনক। যারা এই মিথ্যাচার ছড়িয়েছেন এবং এখনও ছড়িয়ে যাচ্ছেন তারা সাবধান হন। আর অন্যদের প্রতি আহ্বান, নিজে থেকে সত্যতা যাচাই করুন। চলুন একসঙ্গে দাঁড়াই সত্যের পক্ষে।